চাঁদাবাজির সিন্ডিকেটে মানুষকে মেরে মানুষের উপরে মানে নৃশংস উদ্যম নৃত্য করতেছে। আজকে দেখলাম যে সেই কুয়েটে যে যুবদলের কর্মী গুলি আপনার নিয়ে বাগি নিয়ে গেছিল ছাত্রদেরকে মারতে, সে গুলিতে নিহত হয়েছে। আবার এইদিকে উপদেষ্টা মাহফুজ আলম সে বলতেছে তার হাত পা নাকি বাঁধা। তো এরকম পরিস্থিতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কালকে ককটেল বিস্ফোরিত হয়েছে। এরকম পরিস্থিতি দেখার চেয়ে তো আসলে মানে বিষ খেয়ে মনে হচ্ছে যে মরে যাওয়া ভালো। আমাদের যে ভাইরা এই অভ্যুত্থানে আহত হয়েছে, এই জুলাই আসছে 10 মাস গেছে, সেই ভাইরা এখন তাদের চিকিৎসা পায় নাই। তারা যে জুলাই ফাউন্ডেশনে তারা সেইখানে গিয়ে তারা বিক্ষুব্ধতা প্রদর্শন করতেছে। যারা শহীদ হয়েছে তাদের এখনো তালিকা পর্যন্ত সরকার চূড়ান্ত করতে পারে নাই। কিন্তু এই দৃশ্য দেখার চেয়ে তো মানে যদি শহীদ হয়ে যাইতাম এই জুলাইয়ে সেটাই ভালো হইতো। যে উপদেষ্টারা যেখানে দায়িত্ব পালন করতেছে, মানে আমি বিষ খেয়ে মরে যাব সেটা তো বলতে পারি না। মানে আমি কেন মারা যাব? আমি তো আর এমপাওয়ার্ড হইনি, আমি উপদেষ্টাও হইনি, আমাকে সরকারের কোনো জায়গা থেকে কোনো ধরনের মানে সহযোগিতা বা আমাকে শক্তিও দেওয়া হয়নি। আমি সেই জনগণের কাতারেই আছি। আমি মনে করি যে এই উপদেষ্টাদের আসলে বিষ খেয়ে মরে যাওয়া উচিত এইরকম পরিস্থিতির চেয়ে। দেখেন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগ আসতেছে, ককটেল ফুটাচ্ছে, ছাত্রলীগ এখন মিছিল করে যাইতেছে। তাদের টার্গেট কিন্তু ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করা গেলে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে। হ্যাঁ, পুরো বাংলাদেশে অটোমেটিক্যালি বিশৃঙ্খলা ছড়ায় যাবে। তো তারা তো ঠিকই টার্গেট করতেন। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আমি যখন অবস্থান কর্মসূচি পালন করি নির্বাচন কমিশনের দাবিতে, সেদিন রাতে ককটেল ফুটিয়ে গেল, তার কয়দিন পরে ককটেল ফুটালো, গতকালকে পাশে পলাশীতে ককটেল ফুটাই গেল। তো কারা ককটেল ফুটালো এইটা কি প্রশাসন বের করতে পারলো না? বের করতে পারতেছে না? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সেন্সিটিভ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই জায়গা থেকে এই অভ্যুত্থানের সূচনা, যেই জায়গাটাকে সবাই টার্গেট করে রাখছে অস্থিতিশীল করার জন্য, সেই জায়গার যদি নিরাপত্তা এই সরকার না দিতে পারে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা না দিতে পারে, তাহলে উনি কিসের নিরাপত্তা দিবে? কিসের কাজ করবে? কার নিরাপত্তা দিবে উনি? উনার নিজেরই তো মানে মানে নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে আমার এখন মানে সন্দেহ জাগে। উনি কিসের কাজ করতেছে? এতদিনে তদন্ত করে বের করা যায় না? কারণ আওয়ামী লীগের আমলে আমাদেরকে যখন গ্রেপ্তার করে, আমরা মাটির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতো, আমরা পানির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতো, কারা কোথায় আছে সেগুলো বের করে ফেলতো। আর এখন ককটেল ফুটায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে, কারা ককটেল ফুটায় যাচ্ছে, কে নির্দেশনা দিচ্ছে, কে পয়সা দিচ্ছে, এগুলো বের করতে পারতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কথাটা আসিফ নজরুল স্যার বলেছিলেন যে পুলিশে 80% ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ পেয়েছে, তাহলে পুলিশেই পাইছে, আর বাকি জায়গাগুলোতে পায় নাই তারা নিয়োগ। আপনার জজে নিয়োগ পায় নাই, তারা গোয়েন্দা সংস্থায় নিয়োগ পায় নাই, তারা প্রশাসনে নিয়োগ পায় নাই। তারাই তো এই কাজগুলো করতেছে, অসহযোগিতা করতেছে, তথ্য দিচ্ছে না। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই সরকার কিভাবে চালাবে? মানে এই রাষ্ট্র, এই সরকার কিভাবে করে চালাবে? আপনার 56টা মিনিস্ট্রি, উপদেষ্টা মাত্র কয়জন? 22 জন উপদেষ্টা। 22 জন উপদেষ্টার ভিতরে অনেক উপদেষ্টা এরকম আছেন যারা আওয়ামী লীগের আমলে, আমি যতদিন রিমান্ডে মার খেয়েছি ততদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে উল্লেখ করে পোস্টও দেয়নি, একটা ফেসবুক পোস্টও করে নাই, তারা হয়ে গেছেন উপদেষ্টা। আমি যতদিন মানে অত্যাচারিত হয়েছি, যতদিন জেল খেটেছি, অনেক উপদেষ্টা ততদিন রাজপথেও নামে নাই। এটাই হলো বাস্তবতা। অধিকাংশ উপদেষ্টার না আছে রাজনৈতিক অভিজ্ঞতা, না আছে প্রশাসনিক অভিজ্ঞতা। ওনারা কিভাবে উপদেষ্টা হলেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো এই ইন্টারিম গভর্নমেন্ট, এই প্রক্রিয়া নিয়ে এই দেশকে রান করা সম্ভব না, ইম্পসিবল। তারা কখনোই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে